আজ আমি কলকাতা থেকে দেশে যাচ্ছি। দেশ বলতে যেখানে আমি জন্মেছি। কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় ৩ ঘন্টা সময় লাগে। সকাল ৫টায় একটা ট্রেন আছে, তাতে গেলে মাঝদিয়া রেল স্টেশনে পৌঁছাতে সকাল ৮টা সাড়ে ৮টা বেজে যায়। স্টেশনে নেমে আরও ৫ ক্রোশ হাঁটা। খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতেও সময় লাগে আরও ২ ঘন্টা। ও, আর একটা ট্রেন আছে, সেটা ছাড়ে সকাল ৯টায়, তারপরে দুপুর ২টোয়, তারপর সন্ধ্যে ৬টায়। সন্ধ্যে ৬টার ট্রেনে গেলে রাত ৯টায় পৌঁছাতে পারা যায় মাঝদিয়া স্টেশনে। কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছাতে রাত ১১টা বেজে যায় বলে সাধারণত সে ট্রেনে দেশে যাই না। তখন আমি কলকাতার একটা মেস থেকে পড়াশোনা করি। প্রত্যেক শনিবার দিন দুপুর ২টোর ট্রেনে দেশে যাই। তাতে সুবিধা খুবই, ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যের আগেই বাড়িতে পৌঁছানো যায়। সবসময় সে ট্রেনে যাওয়ার সুবিধে হয় না। লেখাপড়া ছাড়াও ফুটবল খেলায় নেশা আছে। রবিবার দিনটা দেশে না কাটিয়ে কলকাতায় বন্ধু বান্ধবদের সঙ্গে কাটাতে বেশি ভালো লাগে। কোনো শনিবার বাড়িতে না গেলে বাবা চিঠি আসেন, তুমি গত শনিবার বাড়ি আসনি কেন? আমরা তোমার পথ চাইয়া বসিয়াছিলাম, তোমার শরীর খারাপ হইল কিনা ভাবিয়া আমি খুব চিন্তিত আছি। পত্রপাঠ উত্তর দিবে। আমি বাবার একমাত্র সন্তান। বাবার বয়স হয়েছে। আমাকে নিয়ে বাবার যত ভাবনা চিন্তা। আমি বড় হব, আমি মানুষ হব, আমি বংশের মুখ উজ্জ্বল করব, এটাই বাবার একমাত্র স্বপ্ন। কিন্তু ততদিনে আমারও একটা নিজস্ব জগৎ গড়িতেছে। দেশের চেয়ে কলকাতার আকর্ষণই আমার কাছে বেশি। বাবা আমার জন্য মোটা হাত খরচ পাঠান। সেই টাকা দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি, ক্রিকেট খেলা দেখি, আবার কখনো কখনো বা সিনেমা দেখতে যাই। কলকাতার জীবন গ্রামের জীবনের মতো অত একঘেয়ে নয়। গ্রামের চারিদিকে ইদো পানা পুকুর আর কেবল ক্ষেত খামার আর বন জঙ্গল। আমাদের মতো যাদের অবস্থা ভালো নয়, তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারিতলার বটগাছের ছায়ায় হাড়ুমুদির দোকানের মাচায় বসে আড্ডা মারে, তাস খেলে। আর আমি গেলে আমার কাছে তারা কলকাতার গল্প শোনে। কারোর কোনো কাজ নেই, বাড়ির অবস্থা খারাপ বলে তারা কলকাতায় আসতে পারে না, সে পয়সাও তাদের নেই। তাই আমাকে তারা একটু হিংসেই করে। আমার চালচলন, আমার জামা প্যান্ট দেখে তারা অবাক হয়ে যায়। আমার জুতো, আমার চুল ছাটা, আমার সাবান মাখা দেখে তাদের তাক লেগে যায়। কারণ আমাদের গ্রাম এমন এক গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতা ঢোকবার সুযোগই পায়নি। আমাদের বাড়ির পাশে থাকতেন নুসু কাকা। আসল নাম বোধহয় ছিল নৃসিংহ ভট্টাচার্য। বাবা তাকে নসু বলেই ডাকতেন। তিনি গ্রামে গ্রামে যজমানদের বাড়িতে গিয়ে পুজো করে বেড়াতেন। বড় ভালো লোক। আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন। নসু কাকা আমাদের দেশের নামকরা পুরুত মশাই। তিনি না হলে কারোর কোনো পুজো আর্চাই হতো না। কেউ হাতে করে দেবে, তাতেও যেমন ডাক পড়তো, আবার তেমনি কারোর বাড়িতে ছেলের অন্নপ্রাশন হবে, তাতেও তাকেই চায়। তারপর আছে বারোয়ারিতলার দুর্গা পুজো, কালী পুজো থেকে আরম্ভ করে আরও ৩ কোষ দূরে জমিদার বাবুর বাড়িতে যত উৎসব, যত বিয়ে, ব্রত উদযাপন করা, সবেতেই তার ডাক পড়ত। তাই এই আবহাওয়াতেই আমি মানুষ। কিন্তু এই আবহাওয়াতেই মানুষ হয়েও যে ঘটনাটা কাল রাত 11টায় ঘটল, তার কথাই বলি। কলকাতায় তখন আমার কলেজের পরীক্ষা চলছিল। ৩ সপ্তাহ দেশে যেতে পারিনি। বাবাকে সে কথা লিখে দিয়েছিলাম যে আমি 3 সপ্তাহের জন্য দেশে যেতে পারবো না। পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার। মিশে এসে ভাবলাম দুটো ট্রেন ধরবো, কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়বার পর বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘড়িতে তখন 12:30। ভাবলাম আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক। কিন্তু যখন ঘুম ভাঙলো তখন দেখলাম দেয়াল ঘড়িতে বেলা 3টে। আমার বন্ধু যে আমার পাশের বিছানায় শুতো, সেও দেখলাম অঘরে ঘুমাচ্ছে। মনে হলো সর্বনাশ, দুটো গাড়ি তো কখন ছেড়ে দিয়েছে। কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তে সেদিন কেন জানি না আধ ঘন্টা দেরি হয়ে গেল। ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই মাঝদিয়াতে পৌঁছাবে। তার মানে যখন 5 ক্রোশ হেঁটে বাড়ি পৌঁছাবো তখন রাত 12টা বেজে যাবে। কিন্তু না, ট্রেনটা ঠিক সময় মাঝদিয়া স্টেশনে গিয়ে পৌঁছালো।
আমি নিশ্চিত হয়ে গেলাম। এদিকার প্ল্যাটফর্ম ছেড়ে উল্টো দিকের প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখে গেট পার হলাম। বেশি যাত্রী ছিল না ট্রেনে। গেটের বাইরে বাজার। অত রাত বলেই বাজারে লোকজনের ভিড় বেশ পাতলা। তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তায় গিয়ে পৌঁছালাম। ভেবেছিলাম একটা রিক্সা ভাড়া করে বাড়ি পৌঁছাবো, কিন্তু কোনো রিক্সাওয়ালাই অত দূর যেতে চাইল না। বেশি টাকার লোভ দেখেও কাউকে রাজি করাতে পারলাম না। সবার ওই একই কথা, দূরে অত শহরে নিয়ে গেলে ফিরে আসতে রাত 1টা বেজে যাবে। আমি বললাম, তোমাদের ডবল ভাড়া দেব। অগত্যা হাঁটতে শুরু করলাম। হাতে অনেক জিনিস ছিল আমার। বাবার কাশির ওষুধ কিনে নিতে লিখেছিলেন। শিয়ালদা স্টেশনে পৌঁছাবার আগেই ওষুধের দোকান থেকে তা কিনে নিয়েছিলাম। মায়ের জন্য নিয়ে নিয়েছিলাম হাজার মলম, মায়ের পায়ে হাজা হয়েছিল। তারপর গামছা কিনেছিলাম একটা বাবার জন্য। আরো অনেক খুচরো খাচরা জিনিস কিনেছিলাম, যা যা বাবা কলকাতা থেকে কিনে নিয়ে যেতে বলেছিলেন। রাস্তা দিয়ে একলা একলা হেঁটে চলেছি। চারিদিকে নিশুতি অন্ধকার। রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে, কারণ ভোর ভোর উঠতে হয় সকলকে। বড় বড় গাছগুলোকে দূর থেকে অন্ধকারে পাহাড় বলে মনে হচ্ছে। খানিক দূরে গিয়ে পিছের রাস্তা শেষ হয়ে গেল। আকাশে যে চাঁদটা ছিল তাও ডুবে গেল। তখন শুধু তারাগুলো জ্বলছে মাথার উপর। মাঝে মাঝে শিয়ালের হুক্কা হুয়া কানে আসছে। দু একটা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে উঠল, কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপ করে গেল। তবু আমার কেমন যেন ভয় করতে লাগলো, কিন্তু কিসের যে ভয় তা বলতে পারবো না। একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম। চারিদিকে কয়েকটা বড়সড় বটগাছ ডালপালা ছড়িয়ে জায়গাটিকে ঢেকে রেখেছে। শনি মঙ্গলবার এই জায়গাটা হাট বসে। হাট বেলাবেলি শেষ হয়ে গেছে। চারিদিকে 2-4টে ছোটোখাটো দোকান, তাও ঝাঁপ বন্ধ করে তখন যে যার বাড়ি চলে গেছে। ছোটোবেলায় শুনেছিলাম এই বটগাছের তলায় একজন মানুষ অপঘাতে মারা গিয়েছিল, কিন্তু তখন থেকেই এই জায়গাটায় এসে দাঁড়ালেই দিনের বেলাতেও কেমন গা ছমছম করত। আর এখন তো রাত 10:30 বেজে গেছে। মনে পড়ল বাবা মা বোধহয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে রাত হয়ে গেল। তারা ভাবছেন আমি হয়তো আর আসবো না। মা আমার জন্য ভাত রান্না করে বসেছিল। বাবা হয়তো বলবেন, আর বসে আছো কেন? খোকা বোধহয় আজকে আর আসবে না, তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো। মাও বোধহয় তখন খেয়ে নিয়েছে। তারপর আমার কথা ভাবতে ভাবতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। এইসব কথাই ভাবতে ভাবতে হেঁটে চলেছি। রাত তখন 11টা বেজে গেছে। রাস্তাটা গিয়ে নলগাড়ি নাবালে গিয়ে মিশেছে। আগে এখানে একটা নদী ছিল। আগে যখন নদীতে জল ছিল তখন নৌকায় এপার ওপার করতে হতো, কিন্তু এখন নদীটা শুকিয়ে গিয়েছে। সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয়। তারই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাওয়ার রাস্তা হয়েছে। বর্ষার পর গরম পড়তে রাস্তায় আবার ধুলো জমেছে। এখানকার লোক তাই ওই জায়গাটার নাম দিয়েছে নলগাড়ির নাবাল। আমি রাস্তায় নামতে লাগলাম। তারপর সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। দেখলাম ওপারের রাস্তা দিয়ে একটা দাড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে। রাস্তায় তার পা নেই, শুধু হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে আমার দিকে। আমি আর এগোলাম না, এগোতে ভয় করল। ও কি তবে সেই লোকটার মূর্তি যে একদিন বটগাছের তলায় অপঘাতে মারা গিয়েছিল? তখন কত লোকের মুখে শুনতে পেতুম যে সে নাকি এই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায়। ওখানে আমি কি জবাব দেব বুঝতে পারলাম না। একটু থেমে বললাম, আমি 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 কে? বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরো এগিয়ে আসতে লাগলো। সামনে মুখের কাছে এসে বলল, কে কে তুমি? আমি ভয়ে শিউরে উঠেছি। কিছুই জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে। ও তুমি বিমল, ধীরেদার ছেলে। আমার তখন যেন জ্ঞান ফিরে এলো। চিনতে পারলাম মূর্তিটাকে। আমার নসু কাকা। বললাম, নসু কাকা আপনি? হ্যাঁ আমি। তা তোমার আসতে এত দেরি হলো যে? বললাম,
দুপুর 2টোর ট্রেনটা ধরতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, তাই সন্ধে 6টার ট্রেন ধরে আসছি। তা আজকে এই অমাবস্যা রাতে না এলেই পারতে। এই রাত বিরেতে আসা কি ভালো? আমাদের গায়ে যে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তারপর কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল। তা তুমি বাবা একলা এত রাত্রিরে এসে ভালো করনি। চলো আমি তোমাকে গাঁ পর্যন্ত পৌঁছে দিই। তুমি 3 সপ্তাহ বারোই আসনি, সেই জন্য ধীরেজা খুব ভাবছিলেন। কলকাতায় থাকো তুমি, তোমার বয়স হয়েছে, তোমার যতই পড়াশোনা থাক, সপ্তাহে একদিনের জন্য বাবা মাকে দেখতে আসতে পারো না? ওই দেখো তোমাদের বাড়ি, এবার আর কোনো ভয় নেই। আমি চলি, আমার খুব তাড়া আছে। আমি আমাদের বাড়ির সদর দরজায় কড়া নেড়ে ডাকতে লাগলাম, বাবা, বাবা, বাবা। বাবা আমার ডাক শুনেই ধরফর করে জেগে উঠলেন, মাও জেগে উঠেছেন। ওকা, তুমি এসেছো? কোন ট্রেনে এলে? দুপুরে ট্রেনে আসতে পারলে না? বললাম, দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তাই দেরি হয়ে গেল। তা বলে সন্ধ্যের ট্রেনে আসতে হয়? জানো তো বাড়ি পৌঁছাতে রাত 11টা বেজে যাবে। তাছাড়া গায়ে পরশুদিন বাঘ বেরিয়েছিল, জানো তো? কদিন আগে বাবুদের বাড়ি ডাকাত পড়েছিল। আমি বললাম, আমি তো জানতাম না। রাস্তায় দেখা হয়ে গেল নসু কাকার সঙ্গে, তিনি আমাকে নিজে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন। নসু? নসু কাকা? বললাম, হ্যাঁ, তার সঙ্গে নলগাড়ির নাবালনে দেখা হয়ে গেল। তিনি জমিদার বাবুদের বাড়ি যাচ্ছিলেন, তাদের বড় ছেলের মরমর অবস্থা, তাই তিনি শান্তি সস্তেন করতে যাচ্ছিলেন সেখানে। বাবা আমার দিকে হতবাগের মতো চেয়ে রইলেন, মাও অবাক। কিন্তু তোমার নসু কাকা যে পরশুদিন মারা গিয়েছিলেন, আমরা যে নবদ্বীপে গিয়ে তার সৎকার করে এলুম।